हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডিএম হিস্ট্রি। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। 15 আগস্টের স্কুলে বেশ কিছু কাজ ছিল, যে কারণে আমি ভিডিও তৈরি করতে সময় পাইনি। তো অতি অবশ্যই প্রত্যেকে শুভ স্বাধীনতা দিবসের যথাযোগ্য প্রত্যেককে প্রীতি ভালোবাসা জানিয়ে আজকে আমি পার্ট 13 অংশটি অতি অবশ্যই শুরু করছি। দেখো, এখানে বেশ বাছাই করা 7টি কোশ্চেন, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি বহির্বিশ্বের সভ্যতার নাম করো। এ আর্য সভ্যতা, বি অনার্য সভ্যতা, সি মেসোপটেমিয়া সভ্যতা, ডি তামিল সভ্যতা। এর সঠিক উত্তর হবে অপশন সি, মেসোপটেমিয়া সভ্যতা। 2 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে রাজাকে সাহায্য করত কোন সম্প্রদায়? এ ব্রাহ্মণ সম্প্রদায়, বি ক্ষত্রিয় সম্প্রদায়, সি বৈশ্য সম্প্রদায়, ডি হচ্ছে শূদ্র সম্প্রদায়। এর সঠিক উত্তর হবে অপশন এ, ব্রাহ্মণ সম্প্রদায়। কারণ রাজা যখন সিংহাসনে বসতেন তাকে অতি অবশ্যই মাথায় শিরস্ত্রাণ তথা মুকুট পরিয়ে সাহায্য করতেন বা মন্ত্র উচ্চারণ করতেন এই ব্রাহ্মণ সম্প্রদায়। সেই জন্য বৈদিক যুগে রাজাকে সাহায্য বা পরামর্শদাতা হিসেবে ব্রাহ্মণ ছিলেন। উদাহরণ হিসাবে বলতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রণাদাতা ছিলেন কৌটিল্য, অতি অবশ্যই ব্রাহ্মণ। কেমন? 3 নম্বর প্রশ্ন, সম্রাট অশোক সিংহাসনে বসেছিলেন কবে? এ 273 খ্রিস্টপূর্বাব্দে, বি 261 খ্রিস্টপূর্বাব্দে, সি 263 খ্রিস্টপূর্বাব্দে, ডি 267 খ্রিস্টপূর্বাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান এ, 273 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক সিংহাসনে বসেছিলেন এবং তার 4 বছর বাদে কী হয়েছিল, তার রাজ্যাভিষেক হয়েছিল, অর্থাৎ 269। এবং তার 7 বছর বাদে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, 7 বছর বাদে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। তো সেই হিসেবে 273 খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে বসেছিলেন এবং ঠিক তার 4 বছর বাদে, অর্থাৎ খ্রিস্টপূর্ব যেহেতু সেই জন্য আগে হবে 273 থেকে 4 দিলে 69, তিনি তার রাজ্যাভিষেক হয়েছিল, অর্থাৎ সম্রাট অশোকের রাজ্যাভিষেক হয়েছিল। এবং তার থেকে আরও 7 বছর পিছিয়ে এলে, মানে পরে 261 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন এবং কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। কেমন? পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ নেপালের কপিলাবস্তুর কোন বংশে জন্মগ্রহণ করেন? এ শাক্য বংশে, বি মৌর্য বংশে, সি আর্য বংশে, ডি ইক্ষ্বাকু বংশে। এটা তোমরা অবশ্যই পারবে। এর সঠিক উত্তর হবে শাক্য বংশে। কারণ অনেক সময় একটা প্রশ্ন পড়ে যে শাক্যমুনি কাকে বলে। একটা প্রশ্ন পড়ে যে শাক্যমুনি কাকে বলে, এটা মনে রাখবে। শাক্যমুনি হচ্ছে গৌতম বুদ্ধকে অনেক সময় বলা হয়ে থাকে শাক্যমুনি। পরের প্রশ্ন, মৌর্য যুগে গুহা নির্মাণের স্মৃতি কোথায় আমরা দেখতে পাই? এ বুদ্ধ গুহায়, বি আজীবিক গুহায়, সি জৈন গুহায়, ডি অজন্তা গুহায়। এর সঠিক উত্তর হবে অপশান বি, আজীবিক গুহা, যেটি অতি অবশ্যই বৌদ্ধগয়া অর্থাৎ বিহারেতে অবস্থিত। এখানেতে আজীবিকদের একটা গুহা রয়েছে, যেখানে আমরা মৌর্য যুগের গুহা নির্মাণের স্মৃতি লক্ষ্য করতে পারি। পরের প্রশ্ন, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় কোন রাজা বশ্যতা স্বীকার না করে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন? মানে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় তিনি বশ্যতা স্বীকার করেনি, যুদ্ধ করেছিলেন বীর বিক্রমে। এবং এর অপশন হলো এ রাজা অম্ভি, বি রাজা পুরু, সি রাজা সুদাস, ডি রাজা হরদাস। এর সঠিক উত্তর হবে অপশান বি, রাজা পুরু। তো এই রাজা পুরু ছিলেন পৌরব রাজ্যের রাজা। পৌরব, কেমন? পৌরব রাজ্যের রাজা আর কি, যেটা ঝিলাম এবং চেনাব নদীর মাঝে অবস্থিত। পৌরব রাজ্যের রাজা ছিলেন পুরু, ভারতের উত্তর পশ্চিম দিকে। পরের প্রশ্ন, অশ্বঘোষ কোন রাজার সর্বশ্রেষ্ঠ রত্ন ছিলেন? অশ্বঘোষ কোন রাজার সর্বশ্রেষ্ঠ রত্ন ছিলেন? অপশান এ সমুদ্রগুপ্ত, বি হর্ষবর্ধন, সি শশাঙ্কের, ডি কনিষ্কের। এর সঠিক উত্তর হবে অপশান ডি, কনিষ্কের শ্রেষ্ঠ রত্ন ছিলেন। পরের প্রশ্ন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ কোন মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন?
সরি শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ কবে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন? অপশান এ 285 খ্রিস্টপূর্বাব্দে, বি 183 খ্রিস্টপূর্বাব্দে, সি 185 খ্রিস্টপূর্বাব্দে, ডি 283 খ্রিস্টপূর্বাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান সি 185 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, দেবী চন্দ্রগুপ্তম নাটকটির রচয়িতা হলেন? এ কালিদাস, বি ভারবি, সি বরহামির, ডি বিশাখ দত্ত। এর সঠিক উত্তর হবে অপশান ডি বিশাখ দত্ত। পরের প্রশ্ন, গহবর্মা যে অঞ্চলের রাজা ছিলেন, অর্থাৎ যেখানকার শাসক ছিলেন সেটা হলো এ মগধের, বি কনৌজের, সি থানেশ্বরের, ডি মালবের। কেমন? এর সঠিক উত্তর হবে অপশান বি কনৌজের শাসক ছিলেন। তো এখানটায় একটু তথ্য রয়েছে। তো মালবের রাজা ছিলেন দেবগুপ্ত, যার সঙ্গে আমাদের বাংলার রাজা শশাঙ্কের একটা মিত্রতা ছিল। কেমন? শশাঙ্কের একটা মিত্রতা ছিল। তো এরা দুজনে মিলে এই কনৌজের গহবর্মাকে অতি অবশ্যই হত্যা করেন এবং তার স্ত্রী যিনি ছিলেন থানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা রাজ্যবর্ধনের এবং হর্ষবর্ধনের বোন, তার নাম ছিল রাজশ্রী, অর্থাৎ রাজশ্রীর সঙ্গে গহবর্মার বিবাহ হয়েছিল। এই গহবর্মার বিবাহ হয়েছিল রাজশ্রীর সঙ্গে। কেমন? রাজশ্রী, তার সঙ্গে বিবাহ হয়েছিল আমাদের গহবর্মার। তো এই গহবর্মাকে হত্যা করেন এবং রাজশ্রীকে বন্দী করেন এই বাংলার শশাঙ্ক আর মালবের দেবগুপ্ত। তখন তাদেরকে শায়েস্তা করার জন্য রাজ্যবর্ধনের মৃত্যুর পর হর্ষবর্ধন সিংহাসনে বসে রাজশ্রীকে উদ্ধার করেন এবং শশাঙ্ককে এবং দেবগুপ্তকে শাস্তি দিয়েছিলেন। পরের প্রশ্ন, নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা নামক তিনখানি সংস্কৃত নাটক কে রচনা করেছিলেন? এ হর্ষবর্ধন, বি রাজ্যবর্ধন, সি কনিষ্ক, ডি প্রভাকর বর্ধন। এর সঠিক উত্তর হবে অপশন এ হর্ষবর্ধন। পরের প্রশ্ন, পাল ও সেন যুগের বাংলার বিখ্যাত বন্দরটির নাম ছিল? এ চট্টগ্রাম, বি সপ্তগ্রাম, সি হুগলি এবং ডি তাম্রলিপ্ত। তো প্রাচীন ভারতে পূর্ব ভারতের একমাত্র বন্দর ছিল তাম্রলিপ্ত। কেমন? সঠিক উত্তর তাম্রলিপ্ত। পরের প্রশ্ন, চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। তাঁর রাজসভার সভাকবি ছিলেন রবিকীর্তি। তাঁর রচিত প্রশস্তির নাম হল এ এলাহাবাদ প্রশস্তি, বি আইহোল প্রশস্তি, সি মেহরৌলি প্রশস্তি, ডি এরান প্রশস্তি। এর সঠিক উত্তর হবে অপশন বি আইহোল প্রশস্তি। আসলে কোশ্চেনগুলো কিছুটা বড় আছে তো যে কারণে জুম করলে ফেটে যাচ্ছে। পরের প্রশ্ন, চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। চোল বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন এ কুলোতুঙ্গ, বি কুলপুরুষ, সি বিজয়ালয়, ডি দ্বিতীয় রুদ্র। এর সঠিক উত্তর হবে অপশন এ কুলাতুঙ্গ বা কুলোতুঙ্গ। পরের প্রশ্ন, জবদ্বীপ, সুমাত্রা ও মালয় এই যে উপদ্বীপ এদের অধিপতি ছিলেন শৈলেন্দ্র বংশের রাজা বালপুত্র দেব। তিনি কোন পাল রাজার কাছে দূত প্রেরণ করেছিলেন? এ ধর্মপাল, বি রামপাল, সি প্রথমইপাল, ডি দেবপাল। এর সঠিক উত্তর হবে অপশান ডি দেবপালের কাছে। পরের প্রশ্ন, লক্ষণ সেনের রাজসভায় অলঙ্কৃত করেছিলেন পঞ্চরত্ন। তাদের মধ্যে একজন ছিলেন ধয়ী। তার লেখা গ্রন্থটি হল এ পবনদূত, বি মেঘদূত, সি দেবদূত, ডি ধর্মদূত। এর সঠিক উত্তর হবে অপশান এ পবনদূত। তো এই প্রসঙ্গে বলে রাখি লক্ষণ সেনের যে পঞ্চরত্ন ছিলেন বিখ্যাত হয়েছে। তো এই পঞ্চরত্ন হলেন জয়দেব, উমাপতিধর হয়েছে, জয়দেব উমাপতিধর, গোবর্ধন
গোবর্ধন, শরণ, শরণ আর ধৈ। তাহলে এক হচ্ছে জয়দেব, 2 হচ্ছে উমাপতিধর, 3 হচ্ছে গোবর্ধন, 4 হচ্ছে শরণ আর 5 নম্বর হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ ধৈ। এই যে ধৈ, এই যে ধৈ, এরা ছিলেন লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন। কেমন? পরে প্রশ্ন, সুলতানি যুগে আমিরি কহি ছিল একটি কি দপ্তর? এ খাদ্য দপ্তর, বি শিক্ষা দপ্তর, সি কৃষি দপ্তর, ডি শিল্প দপ্তর। এর সঠিক উত্তর হবে অপশান সি, কৃষি দপ্তর ছিল আমিরি কহি। পরে প্রশ্ন, ভারতীয় মুসলমান শাসকদের জয়লাভের প্রধান কারণ হলো? এ প্রাচীন ভারতীয় রাজাদের যুদ্ধের পদ্ধতি ছিল একেবারে সেকেলের, বি প্রাচীন হিন্দু রাজাদের ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করার পদ্ধতির জ্ঞানহীনতা, সি আক্রমণকারী মুসলমানদের আধুনিক যুদ্ধ পদ্ধতির সাথে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে পারেনি ভারতীয়রা, ডি উপরের সবকটি সঠিক। উত্তর, এই সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবকটি সঠিক। পরে প্রশ্ন, কর্নেল টডের রাজস্থানের কাহিনী ভালো করে মনে রাখবে। তাহলে রাজস্থানের যে কাহিনী, এই গ্রন্থটার লেখক হচ্ছে কর্নেল টড। তার গ্রন্থ থেকে জানতে পারা যায় যে চিতোরের রানী পদ্মিনী অসামান্য রূপবতী ছিলেন। তিনি চিতোরের কোন মহারানার পত্নী ছিলেন? কেমন? অপশান এ অমর সিংহের, বি উদয় সিংহের, সি রতন সিংহের আর ডি ভানু সিংহের। এর সঠিক উত্তর হবে অপশান সি, রতন সিংহের পদ্মিনী দেখতে খুব সুন্দর ছিলেন এবং সেই সময় আলাউদ্দিন খলজি যখন দক্ষিণ ভারত অভিযান করছেন তখন তিনি চিতোর দুর্গ আক্রমণ করেছিলেন। চিতোর হয়েছে, চিতোর দুর্গ আক্রমণ করেন এবং সেখানটায় তার পুত্র খিজির খাঁ, এই খিজির খাঁ নাম অনুসারে চিতোর দুর্গের তিনি নাম করেছিলেন খিজিরাবাদ। খিজিরাবাদ। কেমন? নিজের পুত্রের নাম অনুসারে এই চিতোর দখলের পর খিজিরাবাদ নাম দিয়েছিলেন। আমি যখন চিতোর গিয়েছিলাম সেখানেতে আমি দেখে এসেছি যে ওখানেতে একটা কুণ্ড রয়েছে যেখানেতে অতি অবশ্যই মহিলারা কী করেছিলেন? জহরব্রত পালন করেছিলেন। তোমরাও অতি অবশ্যই ভবিষ্যতে যাবে, যে দেখে আসবে, খুব ভালো জায়গা চিতোর দুর্গ। এখানে একটা বিজয় স্তম্ভ বলে জিনিস রয়েছে। পরে প্রশ্ন, প্রথম টঙ্কা ও জিতল নামক মুদ্রা প্রচলন কে করেছিলেন? এ আলাউদ্দিন খলজি, বি ইলতুৎমিশ, সি গিয়াসউদ্দিন বলবন, ডি ফিরোজ শাহ তুগলক। তাহলে সুলতানি যুগে ইলতুৎমিশ প্রথম টঙ্কা ও জিতল নামক মুদ্রা প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান কর্মসংস্থান দপ্তর বা কর্ম বিনিয়োগ দপ্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এই যে আমাদের এখন চাকরির জন্য যে দপ্তর থাকে সেই জায়গাটার পূর্ব অবস্থা যেটা ছিল, দিল্লির কোন সুলতান করেছিলেন কর্মসংস্থান দপ্তর বা কর্ম বিনিয়োগ দপ্তর? এ আলাউদ্দিন খলজি, বি কুতুবউদ্দিন আইবক, সি জালালউদ্দিন খলজি, ডি ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশান ডি, ফিরোজ শাহ তুগলক। কেমন? পরে প্রশ্ন, কার আসল নাম ছিল উলুগ খাঁ? এ গিয়াসউদ্দিন বলবনের, বি জালালউদ্দিন খলজির, সি মোহাম্মদ বিন তুগলকের, ডি কুতুবউদ্দিন আইবকের। এর সঠিক উত্তর হবে অপশান এ, গিয়াসউদ্দিন বলবনের পূর্ব নাম ছিল বা আসল নাম ছিল উলুগ খাঁ। তো তোমরা মনে রাখবে যে এখানেতে যে আসল নাম আর হচ্ছে পরে নাম সম্পর্কে যে সমস্ত সুলতানরা রয়েছে তাদের কিন্তু অনেকগুলোই রয়েছে, ফরিদ খাঁ, উলুগ খাঁ, তারপরে জুনা খাঁ, এই সমস্ত জিনিসগুলো একটু খেয়াল করে রাখবে। আমি আগের ভিডিওতে অবশ্যই দিয়ে রেখেছি এই সম্পর্কে। পরে প্রশ্ন, আমির, খান, মালিক এই যে প্রমুখ অভিজাতবর্গ যে কক্ষে বা সভায় সুলতানের সঙ্গে সাক্ষাৎ করতেন, মানে সুলতানের সঙ্গে সাক্ষাৎ করতো এই সমস্ত আমিরবর্গ, আমির, খান বা মালিক অভিজাতবর্গ, তাকে বলা হতো যেখানে মানে যে কক্ষে তারা মিট করতেন, সাক্ষাৎ করতেন, সেটার নাম ছিল দিয়ান ই খাস, বি দেওয়ান ই বার্ড, সি বার্ড ই খাস, ডি সুলতান ই খাস। এর সঠিক উত্তর হবে অপশান সি, বার্ড ই খাস। অর্থাৎ অভিজাত ব্যক্তিবর্গের সঙ্গে সুলতানরা যে কক্ষে সাক্ষাৎ করতেন তার নাম হচ্ছে বার্ড ই খাস।
যে কক্ষে বসে সুলতান বিচার করতেন, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে কক্ষে বসে সুলতান বিচার করতেন তার নাম হলো এ বাড়ি আম, বি বাড়ি খাস, সি বাড়ি জাম, ডি বাড়ি মামলিক। সঠিক উত্তর হবে অপশান এ বাড়ি আম। পরের প্রশ্ন, ভক্ত কবির ও রৈদাস প্রসিদ্ধি লাভ করেছিলেন, কথাটা ঠিক? তারা কার শিষ্য ছিলেন? এ রামানন্দের, বি রামানুজের, সি রামচন্দ্রের, ডি গুরু নানকের। এর সঠিক উত্তর হবে অপশান এ কাশীর গুরু রামানন্দের। পরে প্রশ্ন, হিন্দু চিত্রকর মনোহর দাস, এটা খুব কঠিন প্রশ্ন, একটু খেয়াল রাখবে। হিন্দু চিত্রকর মনোহর দাস, হিরাটের আফগান চিত্রকর হাসান এবং ওস্তাদ মনসুর কোন মুঘল সম্রাটের রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন? অবশ্যই এরা ছিলেন প্রত্যেকে একজন বিখ্যাত দিগ্গজ চিত্রশিল্পী। এ আকবরের, বি হুমায়ুনের, সি জাহাঙ্গীরের, ডি শাহজাহানের। এর সঠিক উত্তর হবে অপশান সি জাহাঙ্গীরের। কেমন? অপশান সি জাহাঙ্গীরের। পরে প্রশ্ন, শাহজাহানের সময়কালে কোন কারিগর এবং তার কর্মচারীরা বা তার অনুগত লোকেরা ময়ূর সিংহাসনটি নির্মাণ করেছিলেন? এ মুসা খাঁ, বি বেবাদল খাঁ, সি সদাবল খাঁ, ডি ঈসা খাঁ। এর সঠিক উত্তর হবে অপশান বি বেবাদল খাঁ। পরে প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে কে দক্ষ বীণা বাদক ছিলেন? এটা খুব যার নাম বলবো তার নামের টোটালি বিরোধী, কিন্তু তিনি ছিলেন দক্ষ বীণা বাদক। কেমন? এ ঔরঙ্গজেব, বি জাহাঙ্গীর, সি শাহজাহান, ডি আকবর। সঠিক উত্তর হবে অপশান এ ঔরঙ্গজেব। তিনি খুব দক্ষ বীণা বাদক ছিলেন, অর্থাৎ খুব ভালো বীণা বাজাতে পারতেন। পরের প্রশ্ন, রণজিৎ সিং এর মৃত্যুর পর নাবালক পুত্র ছিলেন দলীপ সিং, কথাটা ঠিক? সেই দলীপ সিং এর অভিভাবিকা হিসেবে কে রাজত্ব পরিচালনা করেছিলেন? এ রাজমাতা নারিমা, বি রাজমাতা ঝিন্দন, সি রাজমাতা মোহাম, ডি রাজমাতা বিন্দু। এর সঠিক উত্তর হবে অপশান বি রাজমাতা ঝিন্দন। কেমন? রণজিৎ সিং এর নাবালক পুত্র দলীপ সিং এর অভিভাবক ছিলেন রাজমাতা ঝিন্দন, এবং তাকে তেজ সিং আর লাল সিং নামক দুজন, তেজ সিং আর লাল সিং নামক দুজন সেনাপ্রধান, অর্থাৎ যে সৈন্যবাহিনীর প্রধান, সহযোগিতা করতেন, তেজ সিং এবং লাল সিং। পরে প্রশ্ন, রাজঘাটের সন্ধি, খুব কঠিন প্রশ্ন। রাজঘাটের সন্ধি লর্ড ওয়েলেসলি ও হোলকারের মধ্যে কবে হয়েছিল? এ 1804 খ্রিস্টাব্দে, বি 1837 খ্রিস্টাব্দে, সি 1805 খ্রিস্টাব্দে, ডি 1806 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর অপশান ডি 1806 খ্রিস্টাব্দে রাজঘাটের সন্ধি হয়েছিল। পরে 31শে প্রশ্ন, লর্ড ডালহৌসি শর্তবিলোপ নীতির মূল কথা কী ছিল? এ ইংরেজ আশ্রিত রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যযুক্ত হবে, বি দেশীয় রাজ্যগুলি অপুত্রক হলে সেই রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যযুক্ত হবে, সি নতুন করে কোনো দত্তক গ্রহণ করতে পারবেন না, ডি উপরে সবকটি সত্যি। এর সঠিক উত্তর হবে অপশান ডি উপরে সবকটি সঠিক বা সত্যি। পরে প্রশ্ন, কর্নওয়ালিস কোড কবে রচিত হয়েছিল? এ 1787 খ্রিস্টাব্দে, বি 1789 খ্রিস্টাব্দে, সি 1791 খ্রিস্টাব্দে, ডি 1793 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান ডি 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কোড নির্মাণ করেছিলেন। এবং তার সঙ্গে আরেকটা বলি, সূর্যাস্ত আইন এটিও লর্ড কর্নওয়ালিস সৃষ্টি করেছিলেন, অর্থাৎ প্রত্যেক বছরের একটি নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বে জমিদারদের, নট কৃষক, কিন্তু জমিদারদের বকেয়া রাজস্ব, অর্থাৎ জমিদারকে যে একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে জমিদারি সত্ত্ব প্রদান করত হয়েছে নিলামের মধ্য দিয়ে, সেই সূর্যাস্ত আইন অনুসারে তাদেরকে একটি নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বে জমিদারদের বকেয়া রাজস্ব ইংরেজ কোষাগারে জমা দিতে হতো। অনেক সময় ছেলেরা ভুল করে ফেলে কি, কৃষকরা জমা দিত, মোটেও নয়, জমিদাররা ইংরেজ কোম্পানির কোষাগারে জমা দিতে হতো। আর ওই জমিদারকে কর দিত কারা? না সাধারণ মানুষ বা কৃষকেরা।
মনে রাখবে কিন্তু এটা। পরে প্রশ্ন, উত্তরপ্রদেশের বেরেলি জেলায় সৈয়দ আহমেদ ভারতে কোন আন্দোলনের সূচনা করেছিলেন? এ ওয়াবি আন্দোলন, বি ফরাজি আন্দোলন, সি মপলা আন্দোলন, ডি খেরওয়াড়ি আন্দোলন। অপশান এ হলো সঠিক উত্তর, ওয়াহাবি আন্দোলন, সৈয়দ আহমেদ উত্তরপ্রদেশের বেরেলিতে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় যখন গড়ে ওঠে তখন গভর্নর জেনারেল কে ছিলেন? এ লর্ড ওয়ারেন হেস্টিংস, বি লর্ড উইলিয়াম বেন্টিং, সি লর্ড ক্যানিং, ডি লর্ড ডাবলিন। এর সঠিক উত্তর হবে অপশান সি লর্ড ক্যানিং। কেমন? পরের প্রশ্ন, জামশেদজি টাটা, যিনি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে তুলেছিলেন 1907 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময়কালে বা পরবর্তী সময়ে, তিনি ছিলেন এ ফার্সি বা পার্সি, বি তুর্কি, সি আরবি, ডি সিংহলি। এর সঠিক উত্তর হবে অপশান এ পার্সি বা ফার্সি, একজন অতি অবশ্যই ব্যবসায়ী। পরের প্রশ্ন, বুদ্ধ ভগত এবং জোয়া ভগত যে বিদ্রোহের নেতা ছিলেন? খুব কঠিন প্রশ্ন কিন্তু সহজ। এ ভিল বিদ্রোহ, বি কোল বিদ্রোহ, সি মুন্ডা বিদ্রোহ, ডি চুয়াট বিদ্রোহ। এর সঠিক উত্তর হবে অপশান বি অতি অবশ্যই কোল বিদ্রোহ। কেমন? পরের প্রশ্ন, ঐতিহাসিক ডব্লিউ হান্টার এর তথ্য অনুযায়ী সাঁওতালদের কাছ থেকে হচ্ছে শতকরা কত পরিমাণে সুদ নেওয়া হতো, মানে জমিদার বা মহাজনরা যে ঋণ দিত তার সুদ কত নিত তারা? এ 13%, বি 30%, সি 33%, ডি 43%। ভাবতে পারছো? অপশান সি হবে সঠিক উত্তর, 33% সুদ নিত। 100 টাকা দিলে 33 টাকা, অর্থাৎ 133 টাকা তারা সুদে আসলে নিয়ে নিত। পরে প্রশ্ন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে গড়ে তুলেছিলেন? এ থিওডোর বেক, বি আলেকজান্ডার ডাফ, সি অক্টোভিয়ান হিউম, ডি স্যার সৈয়দ আহমেদ খান। এর সঠিক উত্তর অপশান ডি, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, কেশবচন্দ্র সেনের উপাধি ছিল ব্রহ্মানন্দ। অবশ্যই ঠিক, মনে রাখবে এটা কিন্তু প্রশ্ন পড়ে পরীক্ষায় যে ব্রহ্মানন্দ উপাধি কার ছিল? অবশ্যই কেশবচন্দ্র সেনের। কেমন? তো তিনি কবে ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন? এ 1858 খ্রিস্টাব্দে, বি 1898 খ্রিস্টাব্দে, সি 1856 খ্রিস্টাব্দে, ডি 1878 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান এ 1858 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন কেশবচন্দ্র সেন ওরফে ব্রহ্মানন্দ। আরেকটা বলে রাখি, ব্রহ্মানন্দ এই যে উপাধিটা, এই উপাধিটা দিয়েছিলেন কেশবচন্দ্রকে, ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? এটা পরীক্ষায় পড়তে পারে, অতি অবশ্যই মনে রাখবে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর ইনি কে ছিলেন বলো তো? ইনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরে প্রশ্ন, 1872 খ্রিস্টাব্দে কোন বিবাহ বিধি পাস হয়েছিল? 1872 খ্রিস্টাব্দে যে বিবাহ বিধি পাস হয়েছিল? এ হিন্দু বিবাহ বিধি, বি মুসলিম বিবাহ বিধি, সি খ্রিস্টান বিবাহ বিধি, ডি মিশ্র বিবাহ বিধি। তো এই সঠিক উত্তর হবে অবশ্যই, তোমরা জানো এটা হিন্দু, অপশানে হিন্দু বিবাহ বিধি। তো এই হিসাবে ছেলেদের বয়স কত ছিল জানো? ছেলেদের বয়স ছিল ছেলেদের বয়স ছিল 16 বছর, আর মেয়েদের বয়স কত ছিল জানো? মেয়েদের বয়স 12 বছর। এই হিসেবে মেয়েদের বয়স 12 ছিল আর ছেলেদের 16 বছর। পরবর্তী পর্যায়ে 1902-3 খ্রিস্টাব্দে এসে সেটা হচ্ছে ওই 14 বছর আর 12 বছরের মধ্যে রয়ে যায়। পরে হয়েছিল এটা 18 বছর আর ছেলেদের বয়স 21 হয়েছিল। পরে মাদাম ব্লাভাডস্কি ও কর্নেল ওলকট মাদ্রাজের আদিয়ারে যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হলো এ হোম রুল লীগ, বি ইন্ডিয়ান হাউস, সি স্বরাজ দল, ডি থিওজফিক্যাল সোসাইটি। সরি, এটা ভুল হয়ে গেছে, জিও হয়ে গেছে, এটা থিওজফিক্যাল সোসাইটি হবে। কেমন? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, থিওজফিক্যাল সোসাইটি।
হয়েছে ম্যাডাম ব্লাভাটস্কি এবং কর্নেল ওলকট মাদ্রাজের রাদিয়ারে 1875 খ্রিস্টাব্দে গড়ে তুলেছিলেন থিওজফিক্যাল সোসাইটি 1875 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে আমেরিকা মহাদেশে যে শহরে উপস্থিত হয়েছিলেন? এ টরন্টো, বি ওয়াশিংটন, সি কানাডা, ডি শিকাগো। এর সঠিক উত্তর হবে অপশান ডি শিকাগো শহরে। কেমন? পরে প্রশ্ন, 1860-এর দশকে বিখ্যাত পত্রিকার নাম হলো হিন্দু পেট্রিয়ট। এই পত্রিকার সম্পাদক হলেন এ হরিশ্চন্দ্র মুখার্জি, বি হরিশ্চন্দ্র ব্যানার্জি, সি উমেশচন্দ্র ব্যানার্জি, ডি হরিশ্চন্দ্র চ্যাটার্জি। এর সঠিক উত্তর হবে অপশান এ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বা হরিশ্চন্দ্র মুখার্জি। পরে প্রশ্ন, কার প্ররোচনায় সৈয়দ আহমেদ জাতীয় কংগ্রেসের বিকল্প হিসাবে ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন? এ অক্টোভিয়ান হিউম, বি থিওডর মরিসন, সি রবার্ট ব্রেক, ডি থিওডর ব্রেক। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। কেমন? থিওডর বেকের কথা মতো জাতীয় কংগ্রেসের সমান্তরাল হিসাবে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল। পরে প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করব। একটা গুরুত্বপূর্ণ এই উক্তিটি কে করেছিলেন? এ বালগঙ্গাধর তিলক, বি বিপিনচন্দ্র পাল, সি লালা লাজপত রায়, ডি অশ্বিনী কুমার দত্ত। সঠিক উত্তর অপশান এ বালগঙ্গাধর তিলক। পরে প্রশ্ন, ভারতের স্বাধীনতার প্রাক মুহূর্তে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? খুব ভেরি ইম্পর্টেন্ট, মানে 1947 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি, মানে অর্থাৎ স্বাধীনতার প্রাককালে যে সভাপতি ছিলেন সেটা কে ছিলেন? এ মোহনদাস করমচাঁদ গান্ধী, বি আচার্য জে.বি. কৃপালিনী, সি ফিরোজ শাহ মেহতা, ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। এর সঠিক উত্তর হবে অপশান বি, হচ্ছে আচার্য জে.বি. কৃপালিনী। পরে প্রশ্ন, ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়েছিল? এটা তোমাদের জানা, তবুও দেখো। এ 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর, বি 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, সি 1950 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর, ডি 1949 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। অতি অবশ্যই সঠিক উত্তর হবে অপশান কি বলতো? বি 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। এবং আমরা এই 26শে জানুয়ারি দিনটিকে কি ব্যবহার করতাম? 1930 থেকে 47 পর্যন্ত কি করেছি সেটা ব্যবহার না, ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু যখন 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই যে গতকাল হয়ে গেল 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস যেই হয়ে গেল, মানে আমরা স্বাধীন হলাম ব্রিটিশদের হাত থেকে, তখন এই 26শে জানুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিনই আমাদের কী করালো এই যে নতুন সংবিধান, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি আমাদের নতুন সংবিধান, যেটি রচয়িতা ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর এবং তার যে সঙ্গীরা ছিল মোট 7 জন তাকে সহযোগিতা করেছিলেন। আর ওই কমিটির প্রধান ছিলেন আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর। তো তারাই কী করেছিলেন, ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। সেই জন্য 26শে জানুয়ারি দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, আর 15 আগস্টটা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। কেমন? ভারতের রাজনীতিতে কোন রাজনৈতিক দল ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি? খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে যে দল ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি। এ ভারতের জাতীয় কংগ্রেস, বি মাদ্রাজ লেবার ইউনিয়ন, সি বোম্বাই শ্রমিক সংগঠন, ডি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এর সঠিক উত্তর হবে অপশান ডি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআইএম। পরে প্রশ্ন, কমাগাতামারু নামক জাহাজটি 1914 খ্রিস্টাব্দে ভারতীয় পাঞ্জাবি শিখরা ভাড়া করেছিল। এটি কোন দেশের জাহাজ ছিল? এ জাপানি, বি জার্মানি, সি ইতালির, ডি ফ্রান্সের।
তো এর সঠিক উত্তর হবে অপশান এ জাপানি জাহাজ। তো একটু বলে রাখি এখানটায় কোমাগাতা মারু ঘটনাটা হচ্ছে এইরকম না, জাপানি উত্তর আমেরিকার ভাঙ্কুভার প্রদেশে যে সমস্ত শিখ পাঞ্জাবি, ভারতীয় শিখ পাঞ্জাবি, তারা এই কোমাগাতা মারু নামক জাহাজটিকে ভাড়া করে তারা সেখান থেকে যখন ভারতের অতি অবশ্যই কলকাতার বুকে আসতে চায়, মানে কলকাতার যে ডক সেখানেতে তারা নামতে চায়, কিন্তু সেখানে ব্রিটিশ পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ হয়, তাই তখন তারা সেখান থেকে বাধ্য হন অন্য পথে ভারতে প্রবেশ করতে। তো এই কোমাগাতা মারু ঘটনা সম্পর্কে আমি পরে একটা ভালো ভিডিওই বলে দেবো তথ্যগুলো, কেমন? তাহলে এটি ছিল একটা জাপানি জাহাজ যেটি ভাড়া করা হয়েছিল। পরে প্রশ্ন, 1941 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু যখন দেশত্যাগ করেন তখন তিনি কি ছদ্মনাম নিয়েছিলেন? এ মোহাম্মদ আকবর, বি মোহাম্মদ রসুল, সি মোহাম্মদ বাহাউদ্দিন, ডি মোহাম্মদ জিয়াউদ্দিন। এর সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন, কেমন? পরে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এ সর্দার বল্লভভাই প্যাটেল, বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। এর সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। পরে প্রশ্ন, ফ্রান্সের রক্তলোলুপ নেগরে বলা হতো কাদের? এ সাকুলেরদের, বি যাজকদের, সি অভিজাতদের, ডি ইন্টেন্ডেন্টদের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইন্টেন্ডেন্ট। আসলে ইন্টেন্ডেন্টরা কী কাজ করতো না, রাজস্ব আদায়কারী কর্মচারী, রাজস্ব আদায়কারী কর্মচারী ছিলেন এই ইন্টেন্ডেন্টরা। মানে মানুষের কাছ থেকে যত খুশি তারা রাজস্ব ধার্য করে এবং নিজেরা আত্মসাৎ করতেন, সেই জন্য তাদেরকে রক্তলোলুপ নেগরে বলে উল্লেখ করা হয়েছে। পরে প্রশ্ন, ফ্রান্সের বাস্তিল দুর্গের পতন কবে ঘটেছিল? এ 1788 খ্রিস্টাব্দে 14 জুলাই, বি 1799 খ্রিস্টাব্দে 14 জুলাই, সি 1790 খ্রিস্টাব্দে 14 জানুয়ারি, ডি 1791 খ্রিস্টাব্দে 14 জুলাই। এর সঠিক উত্তর হবে অপশান বি 1799 খ্রিস্টাব্দে 14 জুলাই, কেমন? পরে প্রশ্ন, নেপোলিয়ন সমগ্র ফরাসি সাম্রাজ্যকে কতগুলি প্রিফেক্ট বা প্রদেশে বিভক্ত করেছিলেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনে রাখবে। অপশান এ 87টি, অপশান বি 83টি, অপশান সি 73টি, অপশান ডি 63টি। তো অতি অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি 83টি। তো 83টি পরীক্ষাতে আবার ঘুরিয়ে দিতে পারে যে নেপোলিয়ন তার সাম্রাজ্যকে 83টি কিসে ভাগ করেছিলেন। অতি অবশ্যই মনে রাখবে এই টার্মটা প্রিফেক্টে। এই প্রিফেক্টগুলো আবার ভাগ ছিল সাব প্রিফেক্ট, সাব প্রিফেক্ট বলা হতো। পরে প্রশ্ন, নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে মস্কো অভিযান করেছিলেন। মস্কো কোন দেশের অন্তর্ভুক্ত ছিল? এ রাশিয়া দেশের, বি জার্মান দেশের, সি ইতালি দেশের, ডি পোল্যান্ড দেশের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ রাশিয়া দেশের। মস্কো হচ্ছে রাশিয়ার একটি কৃষি সমৃদ্ধ অঞ্চল এবং শিল্প সমৃদ্ধও ছিল এখানে। কে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে বৃদ্ধ স্ত্রী লোকেদের সমাবেশ বলে তিরস্কার করেছিলেন? এ ডেনিস দিদেরো, বি ফ্রেডারিক এঙ্গেলস, সি জন ডাল্টন, ডি কার্ল মার্কস। এর সঠিক উত্তর হবে অপশান ডি কার্ল মার্কস। তোমরা কমেন্টে অতি অবশ্যই আমাকে লিখো যে কার্ল মার্কসের লেখা একটি গ্রন্থের নাম কি। পরে প্রশ্ন, লুই ফিলিপের কূটকৌশলী বিশ্বস্ত মন্ত্রীর নাম কি ছিল? এটাও কঠিন প্রশ্ন। এ জেনারেল গুইজো, বি জেনারেল ওয়াটসন, সি ট্যালিরাও, ডি হ্যাচিনসন। এর সঠিক উত্তর হবে অপশান এ জেনারেল গুইজো বা গিজো, অনেক সময় গিজো বলা হতো। পরে প্রশ্ন, কে ইউরোপের বিভিন্ন রাজাদের পরামর্শ দিয়েছিলেন শাসন করো কিন্তু সংস্কার করো না? এ প্রিন্স মেটারনিক, বি অটো ভন বিসমার্ক, সি ডিউক অফ ওয়েলিংটন, ডি প্রথম ফ্রান্সিস। এর সঠিক উত্তর হবে অপশান এ প্রিন্স মেটারনিক। পরে প্রশ্ন, কার্বোনারি দলের প্রধান কর্মকেন্দ্র কোথায় ছিল? এ ভার্সাই নগরী,
বি রোমান নগরীতে, সি নেপলসে, ডি ভিয়েনাতে। এর সঠিক উত্তর হবে অপশান সি। এটাও খুব কঠিন প্রশ্ন, কারণ কার্বনালীদের প্রধান কেন্দ্রটি ছিল নেপলস। পরের প্রশ্ন, যে মার্কিন রাষ্ট্রপতি 14 দফা নীতি ঘোষণা করেছিলেন, এই কোশ্চেনটা খুবই সহজ দিয়ে দিয়েছি। তিনি হলেন এ উড্রো উইলসন, বি লর্ড জর্জ, সি লর্ড চেম্বারলিন, ডি লর্ড ক্যাপরিফি। এর সঠিক উত্তর হবে অপশান এ উড্রো উইলসন। আজকে লাস্ট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে পার্ল হারবারে বোমা নিক্ষেপ এর প্রত্যুত্তর হিসেবে 1945 খ্রিস্টাব্দে 6 এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যথাক্রমে ফ্যাডম্যান ও লিটল বয় নামক দুটি বোমা ফেলা হয়েছিল। সেটি কোন দেশ ফেলেছিল? এখানটা অনেক তথ্য আছে, আগে আমি উত্তরটা বলি। অপশান এ ইংল্যান্ড, অপশান বি রাশিয়া, অপশান সি ফ্রান্স, অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। বোমাটা ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তো ঘটনাটা এরকম যে পার্ল হারবারে কী করেছিল না, জাপান, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের জাপান এবং চীনের ঠিক উত্তর এবং পূর্ব দিকে অবস্থিত পার্ল হারবার। চীন এবং জাপানের উত্তর পূর্ব দিকে অবস্থিত পার্ল হারবার, এখানেতে জাপান কী করেছিল 1945 খ্রিস্টাব্দে পার্ল হারবারে বোমা ফেলেছিল। যখনই এই জাপান পার্ল হারবারে বোমা ফেলে, ঠিক তার প্রত্যুত্তরে 1945 খ্রিস্টাব্দে 6 এবং 9 আগস্ট, এই যে এখন আগস্ট মাস চলছে, হিরোশিমা আর নাগাসাকিতে কী ফেলেছিল? বম ফেলেছিল। সেই বমগুলোর নাম কি? হিরোশিমাতে যেটা ফেলেছিল লিটল বয়, আর নাগাসাকিতে যেটা ফেলেছিল সেইটার নাম ছিল হয়েছে ফ্যাডম্যান। একটার নাম লিটল বয়, একটা হচ্ছে ফ্যাডম্যান। সরি, হয়েছে হিরোশিমাতে ফেলা হয়েছিল, আমাকে মুছতে হবে নাহলে বুঝতে পারবে না। তো হিরোশিমাতে ফেলা হয়েছিল, হিরোশিমাতে যেটি ফেলা হয়েছিল সেইটি হচ্ছে ফ্যাডম্যান, কেমন? আর নাগাসাকিতে ফেলা হয়েছিল যেটা হচ্ছে সরি, মনে হচ্ছে কিছু একটা ভুল বলছি। তো অতি অবশ্যই তোমরা এই পরের ভিডিওতে আমি ডিটেলসে বলে দেবো। মনে হচ্ছে হিরোশিমাতে লিটল বয় আর নাগাসাকিতে ফ্যাডম্যান, এরকম বোমা দুটি ফেলা হয়েছিল। তাহলে কে ফেলেছিল? আমার উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভুল তথ্য নয়, একটু দেখে নিতে হবে, কেমন? তো আজ এই পর্যন্ত। অতি অবশ্যই তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ, অবশ্যই লাইক দিও।